13ই নভেম্বর সারা দেশে 48টা আসনে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। 15টা রাজ্য যেমন পাঞ্জাব, রাজস্থান, বিহার, আসাম সহ উত্তরপ্রদেশ ও আমাদের বাংলায় উপনির্বাচন। উত্তরপ্রদেশে 9টা আসনে এবং বাংলায় 6টা আসনে উপনির্বাচন হবে। আজকে আমরা এই প্রতিবেদনে দুটি রাজ্যের উপনির্বাচন নিয়ে আলোচনা করব। সেই দুটি রাজ্য হলো উত্তরপ্রদেশ ও বাংলা। সম্প্রতি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ ও বাংলায় আশানুরূপ ফলাফল করতে পারেনি। উত্তরপ্রদেশে 33টা আসন ও বাংলায় 12টা আসনে জয়লাভ করেছে, যেখানে উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা ছিল 80টা আর বাংলায় 42টা। রাজনৈতিক মহল বা বুথ ফেরত সমীক্ষা যা অনুমান করেছিল তার ধারে কাছে ফলাফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আঞ্চলিক দল সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস সেখানে প্রত্যাশার বাইরে ফলাফল করেছে। এর মধ্যে একটা রাজ্য মানে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, আর আমাদের রাজ্য বাংলায় প্রধান ও একমাত্র বিরোধী দল। উত্তরপ্রদেশে 2027 ও বাংলায় 2026 বিধানসভা নির্বাচন। তাই এই উপনির্বাচন যে বার্তা দেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এর ফলাফল বর্তমান সরকারগুলো থাকা বা না থাকার উপর কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একটা লিটমাস পরীক্ষা নিশ্চয়ই হয়ে যাবে। প্রথমে শুরু করা যাক উত্তরপ্রদেশকে নিয়ে। উত্তরপ্রদেশের 9টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 8টা আসনে প্রার্থী দিয়েছে এবং একটি আসনে রাষ্ট্রীয় লোকদল এনডিএ শরিক দল প্রার্থী দিয়েছে। কিন্তু ইন্ডি জোটের দুই প্রধান দল সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে কোনো আসন নিয়ে বোঝাপড়া হয়নি। সমাজবাদী পার্টি 9টা আসনেই নিজেদের প্রার্থী দিয়েছে, কংগ্রেসকে একটি আসনও ছাড়েনি। সমাজবাদী পার্টির সুপ্রিমো শ্রী অখিলেশ যাদব বলেছেন, এখানে আসন দেওয়ার ব্যাপারটা নয়, কে জিততে পারবে সেটাই আসল ব্যাপার। উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের সময় বিরোধী পক্ষ সমাজবাদী পার্টি ও কংগ্রেস মূলত দুটি বিষয়ের উপর নিজেদের প্রচার সাজিয়েছিল। এক, বিজেপি যদি 400টা আসন পুরো ভারতে জিতে যায় তাহলে তারা ভারতের সংবিধান বদলে দেবে, আর দুই, এর সাথে সাথে রিজার্ভেশন বা সংরক্ষণ দেওয়া বন্ধ করে দেবে। প্রথমে একটা কথা বলি, ভারতে সংবিধান 106 বার বদলানো হয়েছে। পণ্ডিত নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিংহ, ইনাদের প্রত্যেকের আমলে একাধিকবার সংবিধান বদলানো হয়। তাই সংবিধান বদলানোটা নতুন কিছু না। দর্শক বন্ধুরা, ভারতবর্ষে ধর্ম যেমন অত্যন্ত সংবেদনশীল, ঠিক সেরকমই সংরক্ষণ অত্যন্ত সংবেদনশীল। আর অধিকাংশ জনসাধারণের জন্য সংবিধান হলো সেই সংরক্ষণকে রক্ষা করে। তাই জন্যে বিরোধী দলের এই অপপ্রচার যে বিজেপি যদি 400টা আসন জিতে যায় তাহলে সংবিধান বদলে সংরক্ষণ বন্ধ করে দেবে, খুবই প্রভাব ফেলেছে উত্তরপ্রদেশের জনসাধারণের ওপর। এবার কথা হলো, এই প্রচার তো বিরোধী দলগুলো আরো অন্য সব রাজ্যও করেছে। হিন্দি বলায় বলে পরিচিত রাজ্যগুলোতে, যেমন বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, কই সেখানে তো সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি এই অপপ্রচার। এই রাজ্যগুলোতে বিজেপি তো লোকসভায় ব্যাপক ফলাফল করেছে। বিহারে 40টার মধ্যে 31টা আসন জিতেছে, মধ্যপ্রদেশে 29টায় 29টা, ছত্তিশগড়ে 11টার মধ্যে 10টা, আর রাজস্থানে 25টার মধ্যে 14টা আসন জিতেছে। তাহলে উত্তরপ্রদেশে কেন এই ফলাফল? রাজনীতির ছাত্র হিসেবে যেইটুকু আমি বুঝি, উত্তরপ্রদেশে বিজেপি এই অপপ্রচারকে কার্যত কাউন্টার করতে চায়নি বা করতে পারেনি। দর্শক বন্ধুরা, রাজনীতিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ বা কন্ট্রোল ডিটোনেশন বলে কিছু হয় না। ধরুন একটা রাজনৈতিক দল কোনো পদক্ষেপ নিচ্ছে, তার প্রভাব কি হবে সেটার আন্দাজ আগে থেকেই করে ফেলে। কিন্তু এটা কেউ দাবি ঠুকে বলতে পারে না সেই প্রভাব ভালো হলে কতটা ভালো হবে আর খারাপ হলে কতটা খারাপ হবে। উত্তরপ্রদেশে বিজেপির জন্য দ্বিতীয়টাই হয়েছে। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, যারা বোঝার বুঝে নিন। তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে অধিকাংশ রাজনৈতিক মহল পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে, কিছুটা হলেও একটু চাপে আছেন। 2017 ও 2022 বিধানসভা নির্বাচন জিতেছেন তিনি, আর যদি 2027-এও তিনি বিজেপিকে উত্তরপ্রদেশে ক্ষমতায় আনতে পারেন তাহলে মোটামুটি এটা ধরে নেওয়া যেতেই পারে যে বর্তমান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আদর্শ উত্তরসূরি হলেন যোগী আদিত্যনাথ। তাই এই উপনির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি বার্তা আনছে এর ফলাফল আর এর প্রভাব কতটা পড়বে 2027-এর বিধানসভা নির্বাচনে সেটাই দেখার। এবার আসি বাংলায়। বাংলায় 6টি আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, লেফট ফ্রন্ট ও কংগ্রেস এখানে 6টা আসনেই প্রার্থী দিয়েছে। উত্তরপ্রদেশের মতো এখানে ইন্ডি জোটের শরিক দলগুলোর মধ্যে আসন নিয়ে বোঝাপড়া হয়নি। হারোয়ায় টিএমসির প্রার্থী শেখ রবিউল ইসলাম, বিজেপির প্রার্থী বিমল দাস, আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী। মাদারিহাটে টিএমসির প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, বিজেপির প্রার্থী রাহুল লোহার, আরএসপির প্রার্থী পদম ওরাও, কংগ্রেসের প্রার্থী বিকাশ চাম্প্রমারি।
মেদিনীপুরে টিএমসির প্রার্থী সুজয় হাজরা, বিজেপির প্রার্থী শুভজিৎ রায়, সিপিআইয়ের প্রার্থী মণি কুন্তল খামরাই, কংগ্রেসের প্রার্থী শ্যামল কুমার ঘোষ। নৈহাটিতে টিএমসির প্রার্থী সনদ দে, বিজেপির প্রার্থী রূপক মিত্র, সিপিআই এমএলএর প্রার্থী দেবজ্যোতি মজুমদার, কংগ্রেসের প্রার্থী পরেশনাথ সরকার। সীতায় টিএমসির প্রার্থী সঙ্গীতা রায়, বিজেপির প্রার্থী দীপক কুমার রায়, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তরুণ কুমার বর্মা, কংগ্রেসের প্রার্থী হরিহর রায় সিংহ। তালডাঙ্গায় টিএমসির প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু, বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী, সিপিআইএম এর প্রার্থী দেবকান্তি মহান্ত, কংগ্রেসের প্রার্থী তুষারকান্তি সান্নিগ্রহ। প্রথমে ইন্ডি জোটের দুই শরিক দল লেফট ফ্রন্ট ও কংগ্রেস, এই দুই রাজনৈতিক দল 2016 থেকে পশ্চিমবঙ্গে একসাথে লড়ছে, হেরেই চলেছে। 2019-এর থেকে সিপিআইএম তো একটা আসনও জিততে পারেনি, পরপর 3টে বড় নির্বাচনে 0 আসন সংগ্রহ করতে পেরেছে। ভোট শতাংশ নেমে এসছে 2-3-এ। ওদিকে কংগ্রেস মাঝে মাঝে একটা আসন জেতে, আর ভোট শতাংশ ওই 2 আর 3। যৌথভাবে লড়লে তো ভোট শতাংশ বোঝা যায় না যে কার ভোট কে পেয়েছে, তাই দুটো দল একটা ফাইনাল বোঝাপড়া করে নিতে চাইছে 6-7 শতাংশের মধ্যে কার ভাগ কত। সিপিআইএম তো হারতে হারতে এতটাই খারাপ অবস্থা যে প্রার্থী দিতেও ভয় পাচ্ছে, মাত্র একটা আসনে প্রার্থী দিয়েছে। এমনকি বিহার থেকে সিপিআই এমএলকে নিয়ে এসে আসন দিয়েছে যাতে হারের তকমাটা সরাসরি নিজেদের গায়ে না আসে। আর কংগ্রেস, আমার মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে অখিলেশ যাদব একটাও আসন ছাড়েনি, তাই ইলেকশন ফান্ডে কিছু টাকা বেঁচেছিল, বোধহয় সেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গের 6টা আসনে লড়াই করছে। 2024-এর লোকসভা নির্বাচনে টিএমসি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দারুণ ফলাফল করেছে। 42টার মধ্যে 29টা আসন জিতেছে, আর ভারতীয় জনতা পার্টি 12টা আসন পেয়েছে, কিন্তু ভোট শতাংশ 2021-এর থেকে সামান্য বাড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকে আমাদের রাজ্য নানান রকম সামাজিক ও রাজনৈতিক ঘটনা নিয়ে উত্তাল। আরজি করের জঘন্য ঘটনা পশ্চিমবঙ্গ তথা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এমনকি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এ বিষয়ে কড়া মন্তব্য করেছেন। এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে যতদিন আরজি করের তদন্ত নিজেদের হাতে ছিল, প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছে। আরজি কর ছাড়াও রাজ্যে একাধিক খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটেছে বিগত কয়েক মাসে। সামাজিক পরিস্থিতি সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গবাসী উদ্বিগ্ন। এছাড়াও চাকরি, শিক্ষায়, বিভিন্ন দপ্তরে দুর্নীতি, তোলাবাজি, থ্রেড কালচার তো আছেই। বাংলার প্রধান ও একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যদিও 2019-এর তুলনায় লোকসভায় কম আসন জিতেছে, কিন্তু 2021-এর তুলনায় ভোট শতাংশ বাড়িয়েছে। কিন্তু যেহেতু আমাদের দেশের রাজনীতি আসন জেতার উপর নির্ভর, তাই বেশি ভোট পেয়েও বিজেপির খুব একটা লাভ হয়নি। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির দায়িত্ব অনেকটাই বেশি শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করার। বাংলার রাজনীতি একটা অদ্ভুত চরিত্র, এত সামাজিক সমস্যা, এত দুর্নীতি, এত তোলাবাজি, তাও শাসক দলের প্রভাব ও প্রতাপ কমছেই না। তাই এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শাসক দলের প্রভাবের উপর বিজেপি কি থাবা বসাতে পারবে কি পারবে না। আমি শুধু বিজেপির কথা বললাম কারণ বাকি যে দুটো দল আছে সিপিআইএম ও কংগ্রেস, তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গবাসী সেরকম কোনো প্রত্যাশা রাখে না। এই দুই রাজ্যে উপনির্বাচনের ফলাফল সরকার থাকবে কি থাকবে না সেটা ঠিক করবে না, কিন্তু এই দুই রাজ্যে জনসাধারণ কি ভাবছে সেটার একটা আন্দাজ নিশ্চয়ই দেবে। উত্তরপ্রদেশের লোকসভায় হারানো জমি কি ভারতীয় জনতা পার্টি ফিরে পাবে? হরিয়ানায় যেমনভাবে সবকিছু উল্টে দিয়ে 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সিকে ধূলিসাৎ করে লোকসভার ফলাফলকে পেছনে ফেলে বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে যেভাবে ভারতীয় জনতা পার্টি পরপর 3বার সরকার করলো, উপনির্বাচনে সেরকম কি আমরা বাংলায় দেখতে পাবো? এই সবের উত্তরের জন্য 23শে নভেম্বর অবধি আমাদের অপেক্ষা করতে হবে। রাজনীতির ছাত্র হিসেবে আমি যা বুঝি, এই উপনির্বাচন হয়তো গুরুত্বহীন কারোর কাছে, কিন্তু এর বার্তা অনেকই বড়। কারণ উত্তরপ্রদেশে 2027 আর বাংলায় 2026-এ বিধানসভা নির্বাচনের প্রতি জনসাধারণের মিজাজের একটা ইঙ্গিত নিশ্চয়ই বহন করবে এই উপনির্বাচন। আজ এতটাই, ভালো থাকবেন, নমস্কার।